সো ক্যালসিয়ামটা তখন সোডিয়ামের সাথে এটা তোমার ইন্টারফেয়ার করে, সোডিয়ামের কনসেন্ট্রেশনটাকে টু সাম এক্সটেন্ট ব্যালেন্স করার চেষ্টা করে। ফলে আমরা যেটা বললাম একটু আগে, যেটা বললাম যে আমরা সোডিয়াম রেশিও, সোডিয়াম ক্যালসিয়াম রেশিও, এই রেশিও গুলো অনেক বেড়ে যায়, সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যায়। যখন আমরা ক্যালসিয়াম বেশি অ্যাড করলাম তখন তোমাদের সবাইকে মিউট, হ্যাঁ তোমাদের সবাইকে মিউট করে দিতে হবে, বুঝতে পারছি না। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম রেশিও, এই সোডিয়াম ক্যালসিয়াম রেশিও, সোডিয়াম পটাশিয়াম রেশিও, এই রেশিও গুলোকে যখন আমরা পটাশিয়াম অ্যাড করি, পটাশিয়াম ফার্টিলাইজার যদি বেশি অ্যাড করি বা জিপসাম বা ক্যালসিয়াম কন্টেনিং ফার্টিলাইজার যদি অ্যাড করি, তাহলে এই ক্যালসিয়াম কন্টেনিং ফার্টিলাইজার এই হিউজ সোডিয়াম কনসেন্ট্রেশনকে তোমার টু সাম এক্সটেন্ট এটা ব্যালেন্স করার চেষ্টা করে। ফলে তোমার সোডিয়ামের যে নেগেটিভ ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা টু সাম এক্সটেন্ট আমরা কমাতে পারি। বাট it's not a complete solution, এটা সলিউশন না, জাস্ট ম্যানেজমেন্ট। ওকে, স্যার পিট সয়েল আর বোগ সয়েলের মধ্যে পার্থক্যটা কি? দুইটাই তো অর্গানিক। দুইটাই অর্গানিক সয়েল, একটা হলো পিট সয়েল, বগ সয়েল বা মাক সয়েল। এগুলো হচ্ছে যে পিট সয়েল মেইনলি কি, ইটস ফুল অফ অর্গানিক ম্যাটার। এই অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন স্ট্যাটাসটা কি, এটা যদি হাইলি ডিকম্পোজড অবস্থায় থাকে সেটাকে আমরা পিট বলি, আর যদি এটা লেস ডিকম্পোজড অবস্থায় থাকে সেটাকে মাক সয়েল। স্যার তাহলে কি মাক আর বোগ এই দুইটা কি সেম, সিমিলার? কাইন্ড অফ সিমিলার, বগ সয়েল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার মিনারেলস এর ওয়েদারিং স্যার কিভাবে স্যালিনিটি ইনক্রিজ করে? মিনারেলস এর ওয়েদারিং এখন সোডিয়াম কন্টেইনিং মিনারেলস, যেগুলো সোডিয়াম কন্টেইনিং মিনারেল। জি স্যার। সোডিয়াম কন্টেইনিং মিনারেল যে একটা নাম মনে আছে, ফার্স্ট ইয়ার পড়েছো? স্যার এখন মনে নাই স্যার। হ্যাঁ, সল্টপিটার, চিলি সল্টপিটার। জি স্যার। হ্যাঁ, এই ধরনের মিনারেল যেগুলো, এই মিনারেল মধ্যে সোডিয়াম বেশি, এটা যদি তোমার মিনারেলাইজেশন হয় তাহলে ওই এলিমেন্ট গুলো, সোডিয়াম সেখানে বেশি রিলিজ হবে, সেটা সয়েলের মধ্যে সোডিয়াম সল্ট অ্যাড হবে, তাহলে টু সাম এক্সটেন্ট সেটা তোমার সয়েলটাকে স্যালাইন করে ফেলবে। তবে মেজর কজ যেটা আমরা আমাদের কনটেক্সটে বলেছি যে দ্য কজ বিহাইন্ড স্যালিনিটি ইজ সল্ট কামিং ফ্রম দ্য সি। জি স্যার। বিভিন্ন ফর্মে আসছে, একটা হচ্ছে ফ্লাডেড করছে, তারপর বিভিন্ন ধরনের সাইক্লোনস, এগুলোর কারণে আমাদের মেইনল্যান্ড এটা ফ্লাডেড হয়ে যাচ্ছে, সি লেভেল রাইজের কারণে সি ওয়াটার আমাদের মেইনল্যান্ডে প্রবেশ করছে, সেটা মেইনল্যান্ডকে সারাইন করে ফেলছে, বা সয়েলের ভেতর দিয়ে আমরা বলি সিপেজ, হরাইজন্টাল মুভমেন্ট অফ ওয়াটার, সেই হরাইজন্টাল মুভমেন্টের কারণেও তোমার সি থেকে ইনল্যান্ডে ওয়াটার প্রবেশ করছে, দ্যাট ওয়াটার ইজ স্যালাইন। আবার এই ওয়াটারটা যখন ভার্টিক্যালি তোমার হয়ে যাচ্ছে, ইভাপোরেশন হয়ে যাচ্ছে, ইভাপোরেশন হওয়ার সময় এর ভেতরে যে সল্টটা আছে সেই সল্টটা থেকে যাচ্ছে সয়েলের মধ্যে, আর ওয়াটারটা চলে যাচ্ছে, ফলে আস্তে 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 সয়েলের মধ্যে সল্টের ডিপোজিশন বেশি হচ্ছে, সয়েলটা স্যালাইন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা কত ক্লাসে ছিলাম, কোথায়? সয়েল স্টার্ট করেছিলেন। সয়েল স্টার্ট করেছিলাম না? জি স্যার। ফিগারটা দেখিয়েছি। জি স্যার, দেখিয়েছিলেন। আলোচনা শুরু হয়েছিল। ওকে, we are here. এখানে আমরা যে the peat soil profile, if we dug open a soil profile in the peat soil, it will look like this one. You can see fresh organic matter on the top,
আমার কার্সারটা দেখতে পাচ্ছ তো না? কার্সার দেখতে পাচ্ছ? রেড স্যার একটা দেখা ডট। যাচ্ছে। জি Yes, স্যার। sir. তাহলে আমার সারফেসে we have a layer of deposited organic matter on the surface. Then we can find a little bit of mineral soil here. Then again deposition of organic matter. So this is full of organic matter. In definition, we have said that the whole soil profile could be a deposition of organic matter, or there could be different layers of soil, like organic matter layer, then mineral matter layer. That could be something like that. But mostly it is the deposition of organic matter, and the organic matter content must be more than 20% in the soil. স্যার এই অর্গানিক ম্যাটার গুলো কি হাইলি ডিকম্পোজ? At the lower level, that is deep into the soil, these are decomposed. But on the surface, this is less decomposed. But in case of mark soil ক্ষেত্রে দেখবা যে ডিকম্পোজিশনটা আরেকটু কম, বেশি পানির মধ্যে থাকে, পানিতে ডুবে থাকে, ফলে সেখানে ডিকম্পোজিশন আরেকটু কম। So we have discussed about problems, is it? Problems associated with its soils. বলেছি না স্যার প্রবলেম? নো স্যার, বলা হয়নি স্যার। হ্যাঁ, বলা হয়নি? না স্যার, স্যার শুধু ফিগারটা দেখিয়েছিলেন আর একটু স্টার্ট করেছিলেন, আর কিছু বলা হয়নি। Okay. হ্যাঁ, এটা বন্ধ হয়েছিল, সবগুলো প্রবলেম তার বিষয় নাই, 2-3টা আলোচনা হয়েছিল। Okay, I can do it. No harm. যাও এখন ক্লাস দিচ্ছি তো বাবা। What are the problems associated with its? It's a huge deposition of organic matter. It could be like, if you look at the soil, you may find a very thick organic matter layer up to 80 centimeter depth. So huge organic matter. Now, what is the problem with this? You know, organic matter is good for our crop production, and this soil has got huge organic matter. Now, what's the problem? If a soil has got very high amount of organic matter, if the soil is full of organic layers, then this soil has got very low bearing capacity. As the bearing capacity means the holding capacity of different plants. As we know, the function of soil, one of the major function of soil is giving mechanical support to the plant. Mechanical support to the plant মানে হচ্ছে একটা সয়েলের মধ্যে প্ল্যান্ট তার রুট সিস্টেম ডেভেলপ করে, সেই রুট সিস্টেমের কারণে ইমপ্রুভ রুট সিস্টেমের উপর বেসিস করে একটা 100 মিটার লম্বা একটা গাছ সেখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু একটা সয়েল যদি পিট সয়েল হয়, তাহলে তার এই বিয়ারিং ক্যাপাসিটিটা গোজ ডাউন, ফলে এখানে বড় কোনো গাছ সে ওই সয়েল ধরে রাখতে পারে না। দ্যাট ইজ দ্য লো bearing capacity. Organic matter may exist in one or more layers separated by mineral matter. আমরা বলেছি যে it could be a continuous organic layer, or it could be there could be some very thin mineral layer in between organic layers. So it could be like that, but mostly it is organic matter. Under wet condition, this soil is neutral, but upon drying, it becomes acidic. I just started discussing with this one. There was a question like this. So under wet condition, the soil is flooded. That's why this soil is neutral. But upon drying, when it dries up, then it gets further decomposition. Under wet condition, there is very minimum decomposition. But when it is dry, then decomposition starts. And one of the
one of the measures for reclaiming this soil. এই সয়েলটাকে আমরা যদি ঠিক করতে চাই, কারেক্ট করতে চাই, তার জন্য যে মেজার আমাকে নিতে হবে তার একটা হচ্ছে এই সয়েলটাকে ড্রাই করে ফেলা। তাহলে এই সয়েলটাকে ড্রাই করে ফেললে কি হবে? এই সয়েলটাকে ড্রাই করে ফেললে এই সয়েলের মধ্যে অর্গানিক ম্যাটার যেটা আছে তার ডিকম্পোজিশন রেটটা বেড়ে যাবে। ডিকম্পোজিশন রেট বেড়ে গেলে ডিকম্পোজিশন হয়ে হয়ে এই সয়েল থেকে অর্গানিক ম্যাটারের পরিমাণ কমতে থাকবে। আমাদের দেশের সয়েলের যে অর্গানিক ম্যাটার অনেক কম, তার কারণ কি? এখানে ডিকম্পোজিশন রেট অনেক হাই due to our climate. Ours is a hot, humid climate, and due to this climatic condition, the decomposition of organic matter is very high. That's why our soil has got very low organic matter content. But under wet condition, the soils that remains under water for 9-10 months in a year, due to that wet condition, the decomposition rate is very minimum there. Wet condition in decomposition টা কম হয়। এই সয়েলটার মধ্যে তখন এটা যখন ড্রাই হবে তখন তার ডিকম্পোজিশনটা বেশি। তাহলে যখন এই সয়েলটা যখন ড্রাই হয় তখন ডিকম্পোজিশন বেশি হয়। ডিকম্পোজিশন হওয়ার ফলে এই অর্গানিক ম্যাটার থেকে অর্গানিক অ্যাসিডস গুলো ডেভেলপ করে, অর্গানিক অ্যাসিড গুলো সেক্রেশন হয়, ফলে that makes our soil acidic. That's why peat soils are acidic in nature. Clear? Is this point clear? জি স্যার। Agricultural potentiality is low due to deep flooding. যেহেতু এখানে লম্বা সময়ে পানির নিচে থাকে এই সয়েলটা, তার ফলে এই সয়েলের এগ্রিকালচারাল পোটেনশিয়ালিটি লো। এখানে আমরা খুব বেশি ক্রপ করতে পারি না। সর্বোচ্চ এই সয়েলের আশেপাশে যে সয়েলগুলো, সেই যেখানে লো লাইং এরিয়া, সেখানে আমরা আমন ধান করি। আর কোনো ক্রপ এখানে নর্মালি করা যায় না, যেহেতু বছরের বেশিরভাগ সময় এটা ওয়েট থাকে। অনেক সময় ইভেন পিট সয়েলের কথা যদি আমরা বলি, ইভেন আমন উই ক্যানট গো ফর দ্যাট। সেক্ষেত্রে একদম এক্সট্রিম ড্রাই, যেমন এখন সমস্ত বিলগুলোর পানি সব তলায় চলে গেছে, নদীগুলোর পানি সব তলায় চলে গেছে। তাহলে বিলের আশেপাশে এরিয়া, বিলের যে আমরা বলি বিলের যে বিলের ধার দিয়ে কিছু মাটি জেগে উঠেছে। ওই সমস্ত জায়গাতে বড় ক্রপটা করা যাবে। বড় ক্রপ হারভেস্ট করার আগেই দেখা যাবে যে অনেক সময় এখানে পানি চলে আসে। আমরা হাওড়ের কথা যদি একটু চিন্তা করি যে হাওড়ে কি হয়, প্রতি বছরই দেখা যায় যে হাওড়ে ক্রপ হারভেস্টে প্রবলেম হয়ে যায়। এখন পানি ওখানে অনেক কমে গেছে, এখন ফার্মাররা সেখানে বড় ধান করবে ডিসেম্বরের দিকে। বড় ধান করার পরে সেটা যখন এপ্রিল মেতেই অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাশ ফ্লাডিং এর কারণে সেখানে পানি অনেক বেশি পানি চলে আসে, ফলে পানির নিচে তোমার ধান চলে যায়। দ্যাটস এ প্রবলেম। এই জন্য এই লো লাইং এরিয়াতে এখানে তার এগ্রিকালচারাল পোটেনশিয়ালিটি অনেক লো। সর্বোচ্চ তুমি একটা ক্রপ সেখানে করতে পারো, এবং সেটাও এই জন্য বলা হচ্ছে যে বড় রাইস করলেও সেই বড় রাইসটা আমাদের শর্ট ডিউরেটেড বড় যদি হয় বা আর্লি বড় যদি করা যায়, যে ডিসেম্বরের প্রথম থেকে যদি বড়টা স্টার্ট করি, এপ্রিলের মধ্যে যেটাকে হারভেস্ট করা হবে, এরকম যদি হয় তাহলে ফ্লাশ ফ্ল্যাটটা অ্যাভয়েড করতে পারি। And micronutrient availability. Micronutrients like copper, iron, boron, manganese, molybdenum, a nutrient group availability is poor in this soil. The soils are deficient in all these nutrients. Why deficient? এই soil মধ্যে এই নিউট্রিয়েন্ট গুলোর availability কম কেন? Due to low pH. আমরা জানি যে pH এর সাথে আমার মাইক্রোনিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি রিলেশন আছে। pH যখন সয়েলের অনেক ড্রপ করে তখন নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি কমে যায় এই নিউট্রিয়েন্টগুলো। So this is a problem. So these are the problems associated with peat soils. And reclamation, how to correct this soil. Raised beds can be made for cultivation of high land crops. যেহেতু
এখানে এই সয়েলটা জো আসতেই অনেক দেরি হয়, আমরা বলেছি বেশিরভাগ সময় এখানে পানি জমে থাকে। তাহলে এখানে যদি রেইস বেস সিস্টেম করি, জমির মধ্যে জমির যে এলিভেশন এটা হয়তো একটু কম, কিন্তু সেই জায়গায় যদি আমরা একটু রেইস বেড করি তাহলে টু সাম এক্সটেন্ট এটার এলিভেশন একটু বাড়িয়ে নিয়ে আমরা সেখানে বেডের উপরে ক্রপ গুলো করতে পারি, রবি ক্রপস। Organic matter is buried by 30 to 50 centimeter mineral soil. It's a reclamation strategy, but it's very costly. আমরা যদি চিন্তা করি যে 1 হেক্টর জমির উপরে 30 থেকে 50 সেন্টিমিটার মিনারেল সয়েল এনে আরেকটা নতুন লেয়ারের উপর তৈরি করব, that will be very costly. এটা আমাদের কনটেক্সটে আমাদের জন্য অনেক সময় that will not be possible. If there is a mineral topsoil, flood protection and drainage might be feasible. আমরা আগেই বলেছি যে এই সয়েলটার রিক্লামেশনের একটা ওয়ে আউট হচ্ছে যে এই সয়েলটাকে যদি আমরা ড্রাই করতে পারি, এটাকে ড্রাই করলে অর্গানিক ম্যাটার আস্তে আস্তে ডিকম্পোজিশন হবে, তাহলে অর্গানিক ম্যাটারের যে লেয়ার সেটা আস্তে 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 ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। On drainage, organic layer may oxidize, সেটা অক্সিডেশন হবে, shrink and disappear, gradually disappear. So মেজর আমাদের যদি আমরা চিন্তা করি যে কিভাবে এটা রিক্লেম করা যায়, 1 নম্বর কথাই হচ্ছে এই সয়েলটা যে লম্বা সময় ব্যাপী পানির নিচে থাকে এইটাকে কোনোভাবে আমরা ম্যানেজ করতে পারি না, যেটা ইভেন হাওয়ারের ক্ষেত্রে সেটা ভেরি মাচ ইম্পসিবল, হবেই না। কিন্তু if we can design something like that, যে আর্লি ড্রাই করতে পারি বা এই ফার্মের কন্ডিশনটাকে যদি আমরা সুইচ করতে পারি, সময়টাকে যদি আরেকটু কমাতে পারি, that could work. But as it is a natural condition, these soils are very, very low lying, so it is very difficult to reclaim this kind of soil. Rather we can use these pits, high organic matter, এই পিট গুলোকে যদি আমরা আমাদের আদার ইউজেস আমরা লাগাতে পারি, যেমন এই পিট it's a medium for biofertilizers. স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছিল না। শোনা যাচ্ছে না? শুনতে পাইছি স্যার। স্যার 1 নাম্বার থেকে মনে ওকে, তাহলে এই হচ্ছে আমাদের reclamation process for our peatlands, peat soils. Now we switch on to the another problem soil, that is acid sulfur soil. Is the peat soil clear? Peat soil টা তোমাদের ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার রিক্লেমেশনটা ভালোমতো ক্লিয়ার হয়নি তো। রিক্লেমেশন আমরা বলেছি যে আসলে এটা রিক্লেমেশন ইজ ভেরি ডিফিকাল্ট। রিক্লেমেশন ডিফিকাল্ট ইন দ্য সেন্স যে এই সয়েল গুলো ভেরি লো লাইং এরিয়াতে আছে, একদম বিভিন্ন বিলের যে তলা একদম ডিপ ইনটু দ্য বিলস, সেই জায়গায় হচ্ছে আমাদের এই পিট সয়েল গুলো ডেভেলপ করে। কেন ডেভেলপ করে? কেন এত লো লাইং এরিয়াতে পিট সয়েল ডেভেলপ করে? কোনো আইডিয়া আছে? সবসময় পানি থাকে তো, তাই অর্গানিক ম্যাটার ডিকম্পোজ হতে পারে না। এক্স্যাক্টলি। যেহেতু এই এরিয়াগুলো খুবই লো লাইং এরিয়া, সেখানে বছরের বেশিরভাগ সময় এখানে পানি জমে থাকে, আর একটা সয়েল যদি ফ্লাডেড কন্ডিশনে থাকে, পানি জমে থাকে, সেখানে তোমার ডিকম্পোজিশন, অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন কম। যখন ডিকম্পোজিশন কমে যায় তখন তার ডেভেলপমেন্ট হতে থাকে, তার ডিকম্পোজিশন কমে যাচ্ছে, ডিপোজিশনটা বেড়ে যাচ্ছে। ডিপোজিশন যখন বেড়ে যায় তখনই সেখানে পিট ফর্মেশন হয়। এখন এখানে এইভাবে পিট ফর্মেশন হলো, এটা লো লাইং এরিয়া, এটাকে আমরা যদি ফ্লাড প্রোটেকশন করতে চাই, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। যে একদম একটা বিলের ফ্লাড প্রোটেকশন তুমি আসলে কিভাবে করবে? রাদার আমরা বলেছি যে এই পিটের যদি আমরা কোনো অল্টারনেটিভ ইউজ গুলো পেতে পারি, সেই ইউজের জন্য আমরা পিটকে ইউজ করতে পারি। কিন্তু এটা রিক্লামেশন আসলে, যদিও আমরা এখানে কয়েকটা
বলেছি যে দিস আর দ্য ওয়েজ, কিন্তু আসলে frankly speaking these are very difficult to implementation খুবই কঠিন। Okay. Now acid sulfate soil. Acid sulfate soils are also a kind of problem soil in our country. These are extremely acidic soil located in these areas here. These soils are extremely acidic. The pH of this acid sulfate soil is 3.5 or even less than 3.5. Just imagine how acidic it is. Neutral soil pH is 7. আমরা একটা soil যদি তার pH যদি 5 হয় তাহলে সেটাকে বলি যে highly acidic soil। আর এই সয়েলটার acidity হচ্ছে 3.5 or below 3.5, sometimes less than 3. তাহলে these soils are extremely acidic soil. And these are located, okay, hello? স্যার যেহেতু স্যার এটা বে অফ বেঙ্গলের কাছাকাছি, তাহলে স্যার এটা এত অ্যাসিডিক কিভাবে হইতে পারে? যেহেতু আমরা কিছুদিন আগে স্যালাইনিটি প্রবলেম এখান থেকেই পড়ছিলাম এই রিজিয়নে, তাহলে স্যার এটা এত অ্যাসিডিক কেন? আমরা দেখব যে এই সয়েলটা কেন এত বেশি অ্যাসিডিক হয় বা কিভাবে হয়, সেই প্রসেসটা আমরা এখানে আলোচনার মধ্যে আসবে আমাদের। Let's just go forward. তোমার কোশ্চেনটা মাথায় রাখো, দেখবে যে আলোচনার পরে তুমি আনসারটা পাবে। Okay. And this is how this soil look like. Here acid sulfate soil, sulfur deposition, so you can find yellowish color here. You can see in this picture here at the left side, vegetation is almost burned due to extreme acidity. In our case, location is in the Sundarbans, in the Chakoria, Cox's Bazar. These are the areas where you can find these acid sulfate soil. এখন তোমাকে যেতে বলেছি আমি, সরি। তাহলে এই সয়েলটা দেখতে অনেকটা এরকম ইয়েলোইশ প্যাচেস তুমি এই সয়েলের মধ্যে দেখতে পাবে, আর এই সয়েলে যে ভেজিটেশন থাকে সেটা এরকম বার্নড আউট ডিউ টু এক্সট্রিম অ্যাসিডিটি। ফর্মেশন অফ অ্যাসিড সালফেট সয়েল কিভাবে ফর্ম করে সেটা যদি আমরা চিন্তা করি, due to microbial reduction of sulfates originally in seawater. Seawater এর সালফেট থাকে প্রচুর পরিমাণে। এই সালফেটটা রিডাকশন হয়। You know about oxidation reduction. Oxidation মানে হচ্ছে a reaction that happens in presence of oxygen. Free oxygen. আর reduction হচ্ছে that happens in absence of free oxygen. তাহলে রিডাকশন যখন হয়, যেমন আমরা যদি রাইস ফিল্ডের কথা চিন্তা করি, রাইস ফিল্ডটা যখন ড্রাই অবস্থা, দ্যাট ইজ অক্সিডাইজড কন্ডিশন। when this soil is under flooded, আমরা রাইস গ্রো করার জন্য সয়েলটাকে ফ্লাডেড রাখি, পানি জমিয়ে রাখি, that condition is reduced condition. and oxidation condition হচ্ছে, oxidized condition হচ্ছে dry condition, আর reduced condition হচ্ছে flooded condition. তাহলে সি ওয়াটারের মধ্যে প্রচুর পরিমাণে সালফার আছে, সালফেটস আছে, সালফেট সলিউশন হিসেবে মধ্যে আছে। Coastal sediments contain significant amount of pyrites, FeS2, iron pyrite, iron monosulfides, and elemental sulfur. These are the different forms of sulfur. What kind of forms these are? These are reduced form. সালফারের যদি আর কেমিস্ট্রি চিন্তা করি, এটার অক্সিডাইজড ফর্ম আছে, রিডিউসড ফর্ম আছে। অক্সিডাইজড ফর্ম হচ্ছে সালফার,
রিডিউস ফর্ম হচ্ছে সালফাইড বা এলিমেন্টাল সালফার, সেটা হচ্ছে একটা সয়েল যখন রিডিউসড অবস্থায় থাকে তখন সেখানে ওই সয়েলের মধ্যে সালফারটা বা আদার এলিমেন্টস এর সাথে রিঅ্যাকশন করে that forms iron pyrites or iron monosulfides or elemental sulfur, এগুলো ফর্ম করে। আমরা কিছু রিঅ্যাকশন দেখানোর চেষ্টা করেছি। Fe3, দ্যাট মিনস আয়রনটা হচ্ছে তার অক্সিডাইজড ফর্ম। এটা যখন এই সয়েলটা Fe3 আছে, সেই সয়েলটা যখন ফ্লাডেড অবস্থায় থাকে, পানিতে নিমজ্জিত থাকে, when it is under flooded condition, that Fe3 is converted into Fe2. That is, Fe2 is reduced condition, reduced form. Again, sulfate, it is oxidized form, and its reduced form is hydrogen sulfide. Iron 2, that is reduced iron, and hydrogen sulfides, that is reduced sulfur, they combine together and form iron pyrite. Iron monosulfides, iron pyrites, and sulfides, sulfur, elemental sulfur. তাহলে এগুলো যখন ফর্ম করে, কখন ফর্ম করছে? তাহলে একটা সয়েল যখন ফ্লাডেড অবস্থায় থাকে, একটা সয়েল ফ্লাডেড অবস্থায় আছে, সেই সয়েলের মধ্যে সালফার বেশি আছে, তখন সালফার গুলো সব এই ফর্মে কনভার্সন হয়ে যায়, সালফেট থেকে সালফাইড চলে যায়। ওকে, এখন আমরা বলেছি ফ্লাডেড কন্ডিশনে তার পিএইচ কেমন থাকবে? নিউট্রাল পিএইচ, নিউট্রাল। বাট if these soils are drained for agriculture, কোনো কারণে, যেমন আমরা ইভেন সুন্দরবনে যদি দেখি, এটা যখন ওয়েট সিজন তখন বিশাল এরিয়া ফ্লাডেড থাকে, যে টাইডাল ফ্লাডিং যেটা হয় অনেক ভেতর পর্যন্ত হয়। আবার এটা যখন এই উইন্টার যখন আসে, ড্রাই পিরিয়ড যখন আসে, তখন কম পরিমাণ পানি বনের মধ্যে প্রবেশ করে। তাহলে কিছু কিছু এরিয়া বাই দিস টাইম এটা ড্রাই হয়ে যায়, অক্সিডাইজড হয়ে যায়। তাহলে এই সয়েল গুলো যখন অক্সিডাইজড হয়ে যায়, যেটা যেখানে আয়রন পাইরাইট ফর্মেশন ছিল, আয়রন মনোসালফাইড ফর্ম করেছিল, যেখানে এলিমেন্টাল, সেই এলিমেন্ট গুলো, সেই সালফার গুলো, এই সয়েলটা যখন অক্সিডাইজড হয়ে যায়, অক্সিডাইজ সালফারের অক্সিডেশন ফর্ম কি? সালফেট। তাহলে এই সালফাইডস গুলো তার অক্সিডেশন স্ট্যাটাস, অক্সিডাইজড ফর্ম যেটা, সেই ফর্মে কনভার্ট হয়ে যায়, তখন সালফার গুলো সব সালফেট হয়ে যায়। এটা যখন সালফেট হয়, ফাইনালি ইট reacts with water and forms sulfuric acid, and this sulfuric acid is a very strong acid that makes our soil extremely acidic, that is acid sulfur soil. Clear is that? This is how extreme acidity is formed in acid sulfur soil. Is it clear? Yes, sir. স্যার এই রিঅ্যাকশনটা তাহলে ড্রাই কন্ডিশনে হবে স্যার, পানি যখন বের করে ফেলবো। হ্যাঁ, এই সুন্দরবনের যে সমস্ত এলাকা ড্রাই পিরিয়ডে ড্রাই হয়ে যায়, সেখানে এই এক্সট্রিম অ্যাসিডিটি ফর্মেশন হয়, যেখানে সালফার ডিপোজিশন বেশি হয়েছিল। ওকে স্যার। Okay, this is how extreme acidity is formed in acid sulfur soil. Now, what are the problems? Extreme acidity itself is a problem. কারণ এই অবস্থায় এত লো pH যদি হয়, এর মধ্যে কোনো ভেজিটেশন গ্রো করতে পারে না। If we think about the color of the soil, color is sometimes yellow, gray to dark gray, sometimes yellow. They are flooded by tides throughout the year.
and these are low-lying areas. While submerged, this soil is neutral. যখন এটা flooded থাকে তখন এখানে problem থাকে না. This is neutral in reaction. Upon drying, it becomes extremely. And one more thing, what about our Nepalese students? Are they attending the classes? Anyone please respond? Our Nepalese students, are they attending the classes? স্যার স্যার তাহলে সাবমার্সড অবস্থায় কি এই সয়েল ক্রপ করা যাবে? Submerged অবস্থায় সেটা কি দিয়ে সাবমার্স? স্যার পানি দিয়ে, কি পানি? ফ্লাডেড ওয়াটার। হ্যাঁ, স্যালাইন ওয়াটার। সেটা স্যালাইন ওয়াটার। That's another Yes, problem. sir. Saline. তাহলে সেটাও that's not suitable at all. So, only crop we can do is shrimp culture. Okay. স্যার বলো সয়েলটা যখন এসিডিক, তো যখন স্যার ফ্লাডেড হচ্ছে, তো ওটা তো স্যার স্যালাইন ওয়াটার দিয়ে ফ্লাডেড হচ্ছে না, তাহলে স্যার এসিডিটিটা স্যার নিউট্রালাইজ হচ্ছে না কেন? অ্যাসিডিটি তো নিউট্রাল হয়ে যাচ্ছে যখন ফ্লাডেড হচ্ছে। এই যে আমরা বললাম হোয়াইল সাবমার্জ, এটা যখন সাবমার্জ মানে হচ্ছে পানি জমে থাকা, এটা যখন পানি জমে থাকে দিস সয়েল ইজ নিউট্রাল ইন রিঅ্যাকশন। আর এটা যখন ড্রাই হয়, আপন ড্রাইং ইট বিকামস এক্সট্রিমলি অ্যাসিডিক। ড্রাই হওয়ার পরে এখানে আসলে অ্যাসিড সালফেটস ফর্ম করে, সালফুরিক অ্যাসিড ফর্ম করে এবং সেটা অ্যাসিডিক হয়। আর এখানে যে ক্রপ গুলো, যে প্ল্যান্ট গুলো থাকে আমাদের, ইভেন সুন্দরবনেও তো বেশ কিছু প্ল্যান্ট আছে, প্ল্যান্টের মধ্যে এক্সট্রিম অ্যাসিডিটির কারণে there could be some symptoms of iron and aluminium toxicity. যে কোনো অ্যাসিড সয়েলের একটা বড় প্রবলেম হচ্ছে আয়রন অ্যালুমিনিয়াম টক্সিসিটি হয়। এখন কেন আয়রন অ্যালুমিনিয়াম টক্সিসিটি অ্যাসিড সয়েলে হয়? অ্যাসিড সয়েলে কেন আয়রন অ্যালুমিনিয়াম টক্সিসিটি হয়? ইটস ভেরি কমন ফেনোমেনা। অ্যাসিড সয়েলে ক্রপ করলে সেই ক্রপের মধ্যে আয়রন অ্যালুমিনিয়াম টক্সিসিটি হতে পারে। কেন? স্যার লো পিএইচে এদের আপটেক রেটটা বেশি। লো পিএইচে এদের অ্যাভেলেবিলিটি অনেক বেড়ে যায়। অ্যাভেলেবিলিটি বেড়ে গেলে দ্যাটস ভেরি গুড। অ্যাভেলেবিলিটি বেড়ে গেলে তার আপটেক বেড়ে যাবে। প্ল্যান্টের জন্য যতটুকু দরকার, এগুলো তো ট্রেস এলিমেন্ট, খুবই ট্রেস অ্যামাউন্টে প্ল্যান্টের নিউট্রিশনের জন্য দরকার। কিন্তু এটা যদি কোনো কারণে হেভি আপটেক হয়ে যায়, বেশি আপটেক হয়ে যায়, তাহলে প্ল্যান্টের মধ্যে তার নেগেটিভ ইম্প্যাক্ট বা সিমটম, টক্সিসিটি সিমটম গুলো গ্রো করে। যেমন আমরা অনেকেই আমাদের ফুড, আমাদের টেবিলে অনেক সময় আমরা ঘি খেতে অনেক পছন্দ করি, অনেকে আছে, কিন্তু ঘিটা আমরা খুব অল্প পরিমাণে খাই, তাই না? কিন্তু একবেলা দেখা গেল যে এই সময় আমার হয়তো বা গাড়ি ওইভাবে রেডি হয়নি, আমার কোথাও যেতে হবে, তো আমি ফুল ঘি খেয়ে ফেললাম অনেক বেশি করে, তাহলে কি হবে? তাহলে তার স্টমাক প্রবলেম হবে, স্টমাক আপসেট হবে, দ্যাট উইল বি সাম আদার প্রবলেমস। সো ইট ইজ লাইক দ্যাট। যে ঘি আমার খুব অল্প পরিমাণে, দ্যাট ওয়ার্কস ফাইন, কিন্তু এটা বেশি পরিমাণে নিয়ে নিলে আমার সমস্যা হচ্ছে। একইভাবে যে নিউট্রিয়েন্ট গুলো প্লান্টের জন্য খুব অল্প পরিমাণে দরকার, সেটা যদি আপটেক বেশি হয়ে তাহলে তার টক্সিসিটি সিমটম সেই প্লান্টের মধ্যে দেখা যায়। Reclamation, construction of embankment for protection of land from tidal flooding. এটা আমরা স্যালিনিটির ক্ষেত্রে যেরকম বলেছি একই রকম, বাট এগেইন দিস ইজ এ হিউজ কস্ট ইনভলভমেন্ট প্রজেক্ট। এটা করতে হলে আমাদের এর পেছনে একটা হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে, and sometimes it becomes difficult for a nation like us. Arrangement is made to hold rainwater in the fields. আমরা যদি রেইন ওয়াটার
যে সমস্ত অ্যাসিড সালফার সয়েল, ওই সয়েলটাকে যদি আমরা রেইন ওয়াটার দিয়ে ফ্লাড করি তাহলে দ্যাট কুড ওয়ার্ক। রেইন ওয়াটার হারভেস্ট, কিন্তু this is very difficult. Liming practice is necessary to reduce the acidity of soil. That's a generalized recommendation. Liming আমরা একটা সয়েল যদি অ্যাসিডিক হয় সেটাকে কারেক্ট করার জন্য, সেখানে ক্রপ গ্রো করার জন্য সেখানে আমরা লাইমিং করি। লাইমিং হচ্ছে চুন দেই। চুন দিলে যেটা হয় তার অ্যাসিডিটি কমে যায়, তার পিএইচ বেড়ে যায়। কিন্তু আমাকে মনে রাখতে হবে দিস ইজ এক্সট্রিমলি অ্যাসিডিক সয়েল। এই সয়েলটাকে যদি আমি চুন দিয়ে রিক্লামেশন করতে যাই, ইট উইল রিকোয়ার টনস অফ লাইমস। এখন এত টন লাইম অ্যাপ্লিকেশন করে এই লাইমের যে কস্ট, আর আমি সেখানে ক্রপ করে যে ক্রপের যে রিটার্ন পাবো, সেটা দ্যাট উইল নট বি ইকোনমিক্যালি ফিজিবল। সো সামটাইমস ইটস এ প্রসেস, বাট ইটস নট রেকমেন্ডেড। কারণ আমরা অনেক সময় বলি যে এক্সট্রিমলি অ্যাসিডিক সয়েলের ক্ষেত্রে লাইমিং ইকোনমিক্যালি ফিজিবল হয় না। Flooding by calcareous gangetic water or salt water followed by flushing with rainwater, এটা যদি হয় calcareous water, gangetic water, আমরা জানি যে Ganges river, the river Podda or Ganges, এর যে water, that is calcareous in nature. It has got high calcium carbonate. High calcium carbonate হওয়ার কারণে তার pH high, 9, sometimes more than 9. তাহলে এই সয়েলটা দিয়ে যদি এই ওয়াটার দিয়ে যদি আমরা এই অ্যাসিড সালফেট সয়েলকে ফ্লাশ করতে পারি, ওই এলাকা দিয়ে যদি এই ওয়াটারটা আমরা ফ্লো করাতে পারি, that could reduce the acidity in acid sulfur soil. Okay? So these are few reclamation, and again আমরা বলছি যে these are natural problems in our soils. So it is very difficult to manage these types of problems. And if we want to do it, it becomes very, very expensive, very costly. Yeah. So this is second step. বলেন স্যার, ওই যে রেইন ওয়াটার হোল্ডারের মতন। হ্যাঁ, সরি, রেইন ওয়াটার সেকেন্ড স্টেপ। রেইন ওয়াটার ফ্লাশিং, আমরা যদি রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি ওই এলাকাগুলোতে যেখানে অ্যাসিডিটি ফর্ম করে, একটা হচ্ছে এটা কিন্তু রিমোট এরিয়া এবং সুন্দরবনের ভেতরে এই ধরনের অ্যাসিড সালফার সয়েল ফর্ম করে। তো সেখানে আমি যদি আমার রেইন ওয়াটার হারভেস্ট করার কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারি, তো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সেটা যদি করা যায় তাহলে সেই ফ্রেশ ওয়াটার দিয়ে এই সয়েলটাকে ফ্লাশ করলে বা ওয়াশ করলে এই extreme acidity to some extent common with it. Okay, I got a message from one of our Nepali student. I'm from Nepal. Sorry, sir, there was some internet problem, so I could not listen. We are attending classes. Okay, that's good. My concern was okay. স্যার, কিন্তু আমরা তো জানি স্যার রেইন ওয়াটারটা স্লাইটলি অ্যাসিডিক, স্যার তাহলে এটা কিভাবে পসিবল হয়? Sorry, কোনটা? স্যার রেইন ওয়াটারটা তো আমরা জানি স্লাইটলি অ্যাসিডিক, 5.6 এর মতো পিএইচ, তাহলে সেটা কিভাবে পসিবল হবে? হ্যাঁ, তারপরেও এটা 5.7 ওয়াটার, সেটাকে আমরা এটা পিএইচ তো বেশি, কারণ আমাদের ওই সয়েলটার পিএইচ কত? এটা কম্পারেটিভলি তো এটাই 3.5 এর মতো। আমরা কম্পেয়ার করলে তো এটা কম। হ্যাঁ, সেই তুলনায় এটার অ্যাসিডিটি বা এটা পিএইচ compared to 3 it is high. তাহলে এই ওয়েট অবস্থায় থাকলে তো নরমালি রিঅ্যাকশনটা হবে না, এই কারণেই তো অ্যাসিডিকটা। কোন রিঅ্যাকশনটা? সরি, বলো প্লিজ। রিডিউস ফর্মেশনটা হবে না এই কারণে, মানে পিএইচটা কম থাকবে আর কি স্যার। সালফেট গুলো সালফাইড ফর্ম হবে না ওয়েট কন্ডিশনে থাকলে স্যার, যেটা এর আগের স্লাইড গুলোতে আপনি দেখাতে।
I don't know, my laptop went black. কি হলো? এটা রেগুলারই হচ্ছে at this point. 45-50 minutes. When the class is at 45-50 minutes, and then my laptop goes black. I don't know what happens. Okay, I'm back. We have one more problem soil, that is degraded rice soil. And this is a very new type of discussion of problem. No স্যার স্লাইডের উপর ব্ল্যাক শ্যাডো দেখা যাচ্ছে। back shadow. আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দেন, অন করে দেখি তাহলে। স্টপ শেয়ার। Then share it again. Is it okay now? Yes, sir. Okay. Degraded rice soil. Soils after continuous rice cultivation become infertile and sometimes unable to produce better crops. If we look about the cropping in our country, what we see our soils, or we see rice everywhere. Almost 80% of our land are covered by rice, and we are doing 3 rice in a year. Rice. Our Sumon Boro. In our season, we are doing rice. In Amon season, we are doing rice. In Boro season, again, we are doing rice. Why we are doing rice? Because we are taking rice. In the breakfast, we are taking rice. In the lunch, we are taking rice. In the dinner, we are taking rice. So we are taking rice 3 times a day. We are growing rice 3 times in a year. Because rice consumption is very high in our country. And due to this cropping pattern of doing rice 3 times or 2 times a year, that changes the chemistry of the soil, the physical properties, chemical properties of the soil. These are changed. Sometimes these conditions become unfavorable. That is why we sometimes call it degraded rice soil. Due to continuous rice growing, the soils are degraded. So that is why soils are called degraded rice soil. What are the problems with it? Say air pollution. We have a very recent problem is global warming is a problem. It started long back, but it was not that much focus as we do focus in these days. Early 10, 20 years back, 30 years back, climate change কে আমরা অত বেশি কনসিডার করতাম না। এখন ক্লাইমেট চেঞ্জ একটা বার্নিং ইস্যু আমাদের জন্য। গ্লোবাল ওয়ার্মিং একটা বড় ইস্যু। গ্লোবাল ওয়ার্মিং দ্যাট ইজ কজিং দিস ক্লাইমেট চেঞ্জ। এটা কেন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং? ডিউ টু জেনারেশন অফ গ্রিনহাউস গ্যাসেস। গ্রিনহাউস গ্যাস কোথেকে আসতেছে? There are many sources of greenhouse gases, and among all those sources, rice field is a source. From rice field, there are 2 major types of gases are generated. Nitrous oxide gas, that's a very toxic gas, and methane. When the soil is dry, the nitrous oxide is formed because when we are growing rice, we put so much nitrogen fertilizer. Nitrogen is converted into nitrates, and that nitrate, when you flood the soil, that nitrate is converted into nitrous acid, nitrous oxide gas. So this nitrous oxide gas, it has got a huge global warming potential.
এটা গ্লোবাল ওয়ার্মিং কে অনেক অনেক বাড়িয়ে দেয়। দেন methane emission from rice field is another problem, because as we know, for growing rice we keep the soil wet, we keep the soil flooded, we keep the soil submerged for a long period of time. Say for a rice we keep the soil flooded for 3-4 months. Due to this flooded condition in the soil is oxidized. Is it? Due to flooded condition, the soil is oxidized. Reduced. Is it true or false? The false, reduced হবে। False, sir. Exactly, good. Thank you very much. তাহলে এই সয়েলটা রিডিউসড হচ্ছে, বেশি সময় ব্যাপী সেটা রিডিউস থাকে। এখন সয়েলটা যখন রিডিউস থাকার ফলে এই সয়েলের মধ্যে যে অর্গানিক ম্যাটার আছে, সেই অর্গানিক ম্যাটার থেকে মিথেন ফর্মেশন হয়। এটা যখন এক্সট্রিমলি রিডিউসড অবস্থায় থাকে, আমরা তোমার রেডক্স পটেনশিয়াল, রেডক্স কেমিস্ট্রি পড়বে থার্ড ইয়ারে। এখন জটিল কেমিস্ট্রিতে যাচ্ছি না, শুধু এতটুকু জেনে রাখো যে সয়েলটা যখন কন্টিনিউয়াসলি রিডিউস থাকে, এর যখন রেডক্স পটেনশিয়াল অনেক কম থাকে, তখন এই সয়েল থেকে মিথেন ফর্মেশন হয়। তাহলে অক্সিডাইজড অবস্থায় এই সয়েল থেকে নাইট্রাস অক্সাইড গ্যাস ফর্মেশন হচ্ছে, আবার এই সয়েলটা যখন রিডিউস থাকে সেখান থেকে মিথেন ফর্মেশন। Nitrogen and phosphorus enter into drainage ditches, and it move into rivers, ponds, and lakes of this water pollution. আমরা জানি যে for doing rice, we are putting a huge amount of fertilizers. Do you know how much fertilizer we add for growing rice in 1 hectare land? It is almost 120 kilo nitrogen. 120 kilo nitrogen is added in soil, but how much is used out of it? Only 30% of the applied nitrogen is used by the crop, and the rest 66% nitrogen is lost from the soil in different ways. It could be volatilization, nitrous oxide emission, so in different forms, leaching of nitrates. The nitrate that is formed, that is leached away from the soil. নাইট্রোজেন থেকে আমরা যেটা অ্যাপ্লাই করলাম সেটা নাইট্রেট ফর্ম হয়, অথবা সেটা অ্যামোনিয়াম ফর্মে কনভার্ট হয়। অ্যামোনিয়াম প্ল্যান্ট আপটেক করে, and a part of it is volatilized. Volatilization হয়, অ্যামোনিয়া volatilization হয়ে বাতাসে চলে যায়, so that is also causing air pollution. আবার নাইট্রেট যেটা ফর্ম করে, সেটা নাইট্রেটের একটা পার্ট প্ল্যান্ট কিছু আপটেক করে, বাকি নাইট্রেট গুলো নাইট্রেট লিচিং হয়। নাইট্রেট লিচিং হয়ে এটা বিভিন্ন ড্রেনেজ ডিচেস এর মাধ্যমে এটা ফাইনালি ওয়াটার বডিতে চলে যায়। রিভার হতে পারে, পন্ড হতে পারে, লেক হতে পারে, এই সমস্ত ওয়াটার বডিতে চলে যায়। তাহলে এই সমস্ত ওয়াটার বডিতে যখন যাচ্ছে, তখন সেই ওয়াটার বডিতে নাইট্রেটের কনসেন্ট্রেশন বেড়ে যায়। এখন নাইট্রেট কনসেন্ট্রেশন যখন বেড়ে যায়, সে you have got a pond beside a rice field. সেই রাইস ফিল্ড থেকে নাইট্রেট লিচিং হয়ে সেই পন্ডের মধ্যে নাইট্রেট আসতে থাকে। এখন এই নাইট্রেট যে এখানে ডিপোজিশন হচ্ছে, নাইট্রেটের কনসেন্ট্রেশন যখন এখানে বেড়ে যাবে, তখন এখানে অ্যালগাল পপুলেশন বেড়ে যায়। অ্যালগাল পপুলেশন যখন বেড়ে যায়, তখন কি হয়? ওয়াটারের মধ্যে অক্সিজেনের অভাব হয়। তখন দেখা যায় যে ওই ওয়াটার বডিতে যে সমস্ত মাছ থাকে, এগুলো সব মরে যায়। So that is a problem as well. Phosphorus, and same thing happened for phosphorus. Phosphorus of rice field থেকে এই সমস্ত নিয়ারবাই ওয়াটার বডিতে গিয়ে জমা হয়। Partling destroys soil aggregates. If we look at the soil preparation for growing rice, what we do? আমরা এটাকে কি বলি?
অ্যাগ্রোনমিতে তোমরা শিখেছো পাডলিং বলি না? পাডলিং হবে। হ্যাঁ, পাডলিং Plowing? করি তখন প্লাউইং না, পাডলিং বলছি আমরা। পাডলিং হলো কাদাকরণ। হ্যাঁ, তোমরা যখন ফার্স্ট ইয়ারে হয়তো বা রাইস করেছো না ফিল্ডে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ইয়েস, রাইস গ্রো করেছো। এখন রাইস যখন গ্রো করেছো তখন দেখেছো যে রাইস এখানে ট্রান্সপ্লান্টিং করার আগে ফিল্ডটাকে একদম আমরা কাদা করে ফেলি, পানি আর কাদার একটা এটা কি বলবো আমরা, একটা হোমোজেনাস সিস্টেম তৈরি হয় না ওখানে, একদম খুব সেমি সলিড কন্ডিশনে ওখানে এই সয়েলটাকে ওই অবস্থায় নিয়ে আসি আমরা। সেখানে আমরা রাইস প্ল্যান্টটা ট্রান্সপ্লান্ট করি। এখন ওই অবস্থায় কি সয়েলের মধ্যে কোনো স্ট্রাকচার থাকে? না স্যার। ফার্স্ট ইয়ারে স্ট্রাকচার, প্লেটি স্ট্রাকচার, ব্লকি স্ট্রাকচার, কলামনার স্ট্রাকচার, গ্রানুলার স্ট্রাকচার, এই সমস্ত ভেঙে আমরা একদম সয়েল ওয়াটার সাসপেন্ডেড অবস্থায় থাকে, সয়েল ওয়াটার সাসপেনশন করে ফেলি ওখানে, ফলে সমস্ত স্ট্রাকচার গুলো ভেঙে যায়। তাহলে আমাদের যে সয়েলটা, সেই দ্যাট সয়েল বিকামস স্ট্রাকচারলেস। নর্মালি রাইস ফিল্ডের যে স্ট্রাকচার সেটাকে আমরা বলি ম্যাসিভ স্ট্রাকচার। আসলে সেটা কোনো স্ট্রাকচার না, সমস্ত বড় বড় চাকা, বড় বড় চাই ওখানে জমিতে তৈরি হয়। ফলে একসময় যখন মাটিটা শুকিয়ে যায় তখন চৌচির হয়, বড় বড় ফাটল সেখানে তৈরি হয়। কারণ কি? এই সয়েলের মধ্যে স্ট্রাকচার থাকে না, স্ট্রাকচারলেস হয়ে যায়। সো ইটস এ প্রবলেম অফ গ্রোয়িং রাইস। একটা সয়েল রাইস গ্রো করলে সেই সয়েলটা আস্তে আস্তে স্ট্রাকচারলেস হয়ে যায়। আর তোমরা জানো যে দ্য বেনিফিটস অফ প্রেজেন্স অফ স্ট্রাকচার ইন দ্য সয়েল। একটা সয়েল যদি ওয়েল স্ট্রাকচার হয় তার সুবিধা কি, আর একটা সয়েল যদি লেস স্ট্রাকচার হয় তাহলে তার সুবিধা কি? অসুবিধাগুলো তোমরা জানো। তাহলে এই সয়েলটা যখন স্ট্রাকচারলেস হয়ে যায় তখন সয়েলের স্ট্রাকচার থাকার যে বেনিফিট গুলো কি? স্ট্রাকচার থাকলে কি, স্ট্রাকচারলেস হলে সেই সয়েলটা কি হবে? ডেনসিটি বেড়ে যায় স্যার, পোরোসিটি কমে যায়। ডেনসিটিটা অনেক বেড়ে যাবে, সেখানে পোর স্পেস কি হবে? স্যার পোরোসিটি কমে যাবে। ইন বিটুইন স্ট্রাকচার যে পোর স্পেস গুলো ছিল সেগুলো থাকে না, ফলে সয়েলের মধ্যে মাইক্রোবিয়াল পপুলেশন তার এফেক্টেড হয়, তার মধ্যে ওই সয়েলের মধ্যে ওয়াটার মুভমেন্ট এফেক্টেড হয়। সো দিস আর সো মেনি প্রবলেমস। Long-term puddling forms a hard pan. তোমরা রাইস তখন উপরে কাদা, তার নিচে আবার একটা হার্ড মতো মনে হয়, একটা শক্ত স্তরের উপর দাঁড়াও, মনে আছে কিনা? নিচে একটা শক্ত লেয়ারের পুরো কাদা ছিল। সেই শক্ত লেয়ারটাকে আমরা বলছি প্লাউ প্যান। এই রাইস ফিল্ডে প্লাউ প্যান তৈরি হয়। প্লাউ প্যানটা কি? প্লাউ প্যানটা হচ্ছে একটা হার্ড প্যান। এই সয়েলটা যখন আমরা টিলেজ অপারেশন করি, আদার অপারেশন যেগুলো যখন করি, তখন এই টিলেজ অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ইউজ করি, এই ইনস্ট্রুমেন্টের মুভমেন্টের ফলে, এর ওয়েটের কারণে যতটুকু আমরা উপরের টুকু তো আমরা ভেঙে ফেললাম, লুজ করে ফেললাম, তার নিচে একটা হার্ড প্যান, শক্ত প্যান বা ইমপারমিয়েবল প্যান, যেখানে যার ভিতর দিয়ে ইভেন ওয়াটারও মুভ করে না, কোনো রুট পেনিট্রেট করতে পারে না, এরকম একটা প্যান তৈরি হয়। সেটাকে আমরা বলছি প্যান, hard pan. And this happens due to compaction, physical compaction বলি, and precipitation of iron, manganese, silicon, organic or finer organic fractions, এগুলো আয়রন, ম্যাঙ্গানিজ, সিলিকন, তারপরে ফাইনার অর্গানিক ফ্র্যাকশনস, এগুলোর ডিপোজিশনের ফলে এই প্যানটা একটা হার্ড প্যান অ্যান্ড কাইন্ড অফ সিল্ড প্যান। এর ভেতর দিয়ে ওয়াটার মুভ করতে পারে না, এর ভেতর দিয়ে রুট মুভ করতে পারে না। ফলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে
এই প্লাউ প্যানের নিচে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলোতে প্ল্যান্ট অ্যাক্সেস করতে পারে না, যেহেতু রুট পেনিট্রেট করতে পারে না। আবার ওয়াটার এর ভেতর দিয়ে মুভ করতে পারে না, সারফেসে পানি জমে থাকে, নিচের দিকে পানি মুভ করতে পারে না। সো দিস আর সাম প্রবলেমস। আমরা এটাকে যে প্রবলেম বলছি, ইন আদার ওয়েজ ইট হ্যাজ গট সাম বেনিফিট। বেনিফিটটা কিরকম? এই প্লাউ প্যান যদি না থাকতো তাহলে দেখা যেত যে আমরা যে পানি দিতাম মাটি, ধান খেতে তো ধান গ্রো করার জন্য আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, তাহলে এই পানি দেওয়ার ফলে কিছু পানি প্ল্যান্ট ইউজ করতো, বাকিটা এই সয়েলের ভেতর দিয়ে চলে যেত। এখন এই প্লাউ প্যানটা থাকার কারণে কিন্তু আমরা উপরে পানি মনে করি অনেক সময় যে আমার রাইসের জন্য ভালো। ওয়াটার আমরা যখন রাইস গ্রো করাই, রাইসের জন্য প্রচুর পরিমাণে পানি দিতে হয়। কি পরিমাণ পানি দিতে হয়? There is a research finding. It says that for growing 1 kilo rice, you will have to apply almost 3,000 liters of water. 1 to 3,000 liters. 1 থেকে 3,000 লিটার পানি ইউজ করতে হয়, পানি জমিতে অ্যাপ্লাই হয়। তাহলে হিউজ ওয়াটার ইন্টেন্সিভ ক্রপ হচ্ছে রাইস। আমরা যখন রাইস গ্রো করাই তখন এই পরিমাণ পানি আমার জমিতে দিতে হয়। Continuous cropping of a single crop like rice makes the soil deficient in some particular nutrients. তোমরা জানো যে যে কোনো ক্রপে, শুধু ক্রপ কেন, ইভেন আমার কথা বলি, যদি বলি ধরো তোমার বাসায় অনেক খাবার রেখে তোমার প্যারেন্টস তো তারা সে 1 মাসের জন্য তোমার বাসায় বিভিন্ন ধরনের খাবার তোমার জন্য রেখে ডিপোজিট করে রেখে তারা কোথাও বেড়াতে গেল। তো 1 মাস পরে এসে যখন যারা দেখবে, তারা কি দেখবে যে সমস্ত খাবারগুলো একই রেশিওতে ইউজ হয়েছে, নাকি দেখা যাবে যে আমার পছন্দের খাবার যেগুলো সেগুলো বেশি, সেগুলো একদম শেষ হয়ে গেছে? হ্যাঁ, আজকে আর এইটুকু থাক না, আজকে আর হচ্ছে না, তাহলে দেখা যাচ্ছে যে আমার এই তোমার বাড়িতে দেখা যাবে যে তোমার যে খাবার সেটা বেশি শেষ হয়েছে, অন্যগুলো আবার থেকে গেছে। একইভাবে একটা জমিতে যদি আমরা কন্টিনিউয়াস রাইস করতে থাকি, রাইসের পছন্দনীয় নিউট্রিয়েন্ট যেগুলো সেগুলো বেশি পরিমাণে শেষ হবে, অন্য নিউট্রিয়েন্ট গুলো আবার থেকে যাবে। ফলে কিছু নিউট্রিয়েন্ট বেশি পরিমাণে make the soil unfertile, make the soil unfavorable for growing some other crops. So these are the problems. থাক স্যার, আজকে স্যার আর একটা স্লাইড আছে, তাহলে আমার শেষ হবে। জি স্যার, আমার পার্ট শেষ করবো। জি স্যার, লাস্ট স্লাইড, রেক্টিফিকেশন। এটাকে আমরা কি করতে পারি? প্র্যাকটিস অফ অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং ফর রাইস। রাইস ফিল্ডে আমরা সবসময় পানি জমিয়ে না রেখে এটাকে কখনো ড্রাই কখনো ওয়েট, সেটাকে আমরা বলি অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং। এক সময় ওয়েট রাখি, সেই সয়েলটা যখন আবার কন্টিনিউয়াসলি ড্রাই হতে হতে যখন 15 সেন্টিমিটার ডেপথ পর্যন্ত ওয়াটার লেয়ার চলে যায়, তখন এটাকে আমরা পানি দিই। সবসময় পানি জমিয়ে না রেখে এইভাবে যদি আমরা ওয়াটারটা মেনটেন করি, তাহলে এর বিভিন্ন নেগেটিভ ইম্প্যাক্ট গুলো থেকে আমরা নেগেটিভ ইম্প্যাক্ট গুলো ওভারকাম করতে পারি। ফ্যাসিলিটেটিং ইমপ্রুভ ড্রেনেজ সিস্টেম। এই সয়েলের ড্রেনেজ সিস্টেমটা ইমপ্রুভ থাকলে, যেটা আমার অল্টারনেট ওয়েটিং ড্রাইং কেও হেল্প করবে। ডিপ প্লাউইং টু ব্রেক হার্ড প্যান। যেহেতু হার্ড প্যান তৈরি হচ্ছে, হার্ড প্যান নেগেটিভ ইম্প্যাক্ট, তো এটাকে ব্রেক করার জন্য আমরা ডিপ প্লাউইং সাজেস্ট করি অনেক সময়। প্র্যাকটিস অফ কম্বিনেশন অফ ডিফারেন্ট ক্রপস উইথ রাইস। সবসময় রাইস না করে সিজনে একটা রাইস করলাম, তারপর অন্য ক্রপ গুলো করি, তাহলে এরকম ক্রপিং প্যাটার্ন যদি আমরা ইউজ করি, তাহলে যেটা হবে যে সয়েলের বিভিন্ন লেয়ার থেকে সম পরিমাণে বিভিন্ন নিউট্রিয়েন্ট তৈরি হবে, সয়েলটা তোমার
একটা কন্ডিশন থাকবে, ফর্টেড কন্ডিশন থাকবে, সমস্ত নিউট্রিয়েন্ট গুলো মোটামুটি ডিজারেবল কনসেন্ট্রেশনে নিউট্রিয়েন্ট গুলো can be integration of dryland recrops. অনেক সময় হয় যে এই সয়েল গুলো একটু নিচু থাকে, যেখানে বেশি রাইস করা হয়, বোরোতেও রাইস, আমনেও রাইস করা হয়, সেই সয়েল গুলো একটু কম্পারেটিভলি একটু নিচু। এই সয়েল গুলোতে আমরা যদি রেইজ বেড করি তাহলে সেখানে রাইস না করে আমরা অন্য আরেকটা ক্রপে যেতে, ফলে আমাদের এই কন্টিনিউয়াস রাইস ক্রপের এই প্রবলেমটা থেকে আমরা ওভারকাম করতে পারবে। সালফেট অ্যাসিড প্রবলেম এর স্লাইড গুলো একটু দেখালে ভালো হতো, স্ক্রিনশট দাও। আমি তো স্লাইড গুলো তোমাদেরকে দিয়ে দেব, সমস্ত স্লাইড গুলো আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। ওকে, আন্না, হ্যাঁ বলছি, আন্না, ঠিক আছে আন্না। And that's all from my side. আজকে এই পর্যন্তই, এবং আমার পার্ট এখানেই শেষ। আমরা ক্লাস রেকর্ড গুলা দিয়ে দিয়েন স্যার। ক্লাস রেকর্ড গুলা স্যার একটু দিয়ে দিয়েন স্যার। ক্লাস রেকর্ড সহ আমি আমার প্রেজেন্টেশন, সেই টোটাল প্রেজেন্টেশনটা তোমাদেরকে দিয়ে দিই। স্যার, স্ট্যান্ডিং ওয়াটারে ইউরিয়া দিলে লিচিং আউট হয়ে যায়, এক্ষেত্রে হার্ড প্যান ব্রেক না করলে কি লিচিং আউট হওয়ার সম্ভাবনা কম থাকবে? হ্যাঁ, স্ট্যান্ডিং ওয়াটারে যদি ইউরিয়া দাও লিচিং আউট হয়ে যায়। স্ট্যান্ডিং ওয়াটারে তো ইউরিয়া দেওয়াই যাবে না। স্ট্যান্ডিং ওয়াটারে যদি আমরা ইউরিয়া দেই তাহলে ইউরিয়াটা যাবে। নর্মালি এই জন্য বলা হয় যে ইউরিয়া অ্যাপ্লিকেশন আমাদের এই প্রবলেমটা হবে না। ওকে, আজকে এই পর্যন্তই। একজন বলছো যে জেরোসাইড কি, জেরোসাইড নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। কি বলছো? জেরোসাইড হচ্ছে ওই যে আমরা যেটা বললাম না যে তোমার অ্যাসিড সালফেট সয়েলের জেরোসাইড ফর্মেশন। ওকে, দ্যাটস অল ফর টুডে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে। আরেকটা কোশ্চেন ছিল স্যার, what are the strains and product? Saline tea is the major strain for crop production. এটি বেশি থাকলে সেই সয়েলটার মধ্যে সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি হবে, সোডিয়াম আপটেক বেশি হবে। সোডিয়াম আপটেক হলে সয়েলের প্ল্যান্টের মধ্যে তোমার ফিজিওলজিক্যাল ইমব্যালেন্স তৈরি হবে, প্ল্যান্টের গ্রোথ ভালো হবে না, প্ল্যান্ট সেখানে হবে না। You will not have a good harvest out of it. Even সেখানে প্ল্যান্ট গ্রোই করতে পারবে না। স্যার, অ্যাসিড সালফেট সয়েলে কি কোনো ক্রপই করা যাবে না? না, অ্যাসিড সালফেট সয়েলে ক্রপ করা যায় না। এটা হচ্ছে আমাদের এই এর লোকেশনটা গুলো যদি চিন্তা করি, এর লোকেশন গুলো মেইনলি আমাদের সুন্দরবনের ভেতরে, ডিপ ইনটু দ্য ফরেস্ট, সেখানে ক্রপ করা আসলে আমাদের দরকার। Okay. Thank you very much. Thank you for your listening.